পাচ্ছেন মহাখালী বাস স্ট্যান্ড থেকে মহাখালী বাসস্ট্যান্ড একেবারে জনবহুল এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং মহিলা আওয়ামী লীগ, মোট কথা লীগের একটা ব্যাপক শোডাউন হয়েছে। এই যে এনসিপির টোকাইরা, এদেরকে আমি টোকাই ভাষায় বলি, কারণ হচ্ছে এরা একটা শিক্ষককে সম্মান দিতে জানে না। এদের পতন অনিবার্য এবং রাস্তায় শুধু আপনি লন্ডনে দেখেছেন ডিম নিক্ষেপ করা আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন রাস্তায় রাস্তায় আছে। এদের পুলিশ প্রোটোকল ছাড়া বের হতে পারবে না। সাধারণ মানুষ এদেরকে ডিম শুধু না জুতার মালা গলায় দিয়ে ঘুরাবে এবং ওদের উচিত শিক্ষা দিবে। যেভাবে পুলিশকে ঝুলিয়ে পিটিয়ে মেরেছে ঠিক তেমনই তাদেরকে করবে। আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি সদর পেয়ে মিছিল করেছে। কি ঘটছে শরীয়তপুরে? শরীয়তপুরের রাজনীতিতে কি অন্যরকম কোনো মেরুকরণ চলছে, নাকি বাংলাদেশের রাজনীতিতেই কোনো নতুন সিগন্যাল এসেছে? সাবেক কূটনৈতিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাহিদুর রহমান আসলে নিজের ভুলে দেশকে লজ্জায় ফেলেছেন। অনেকে তাকে ধান্দাবাজ বলছেন। জাহেদের ভুলের কারণে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান কি রাজনৈতিক ঝুঁকিতে পড়তে পারেন? সময় এসেছে এই ধরনের সুবিধাবাদী ব্যক্তিদের নীতি নির্ধারণী জায়গা থেকে সরিয়ে দেওয়ার। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আপনারা দেখতে পাচ্ছেন মহাখালী বাস স্ট্যান্ড থেকে মিছিল হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মহাখালী বাস স্ট্যান্ড থেকে মিছিল হচ্ছে। আপনারা দেখবেন যে এনসিপি যারা টোকাই আছে, হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম সহ যারা এই 5 আগস্টের পরে মানুষকে জিম্মি করে লুটতরাজ করেছে, মব করেছে এবং শিক্ষকদের উপর অপমান করেছে শিক্ষকদেরকে, এদেরকে বাংলাদেশের মানুষ রাস্তায় এখন পেলে পিটাবে। সাধারণ মানুষ এরা এখন পুলিশ প্রোটোকল ছাড়া রাস্তায় কিন্তু বের হতে পারে না, কারণ সাধারণ মানুষ কিন্তু কেঁপে গেছে। এরা যে পরিমাণ 5 আগস্টের পরে দুর্নীতি করেছে, এ পরিমাণ দুর্নীতি সরকার বা আওয়ামী লীগ সরকারও করতে পারে নাই। তাই বাংলাদেশের মানুষ কিন্তু এখন বিবেক জেগে গেছে যে দুর্নীতির বিরুদ্ধে কিন্তু স্লোগান দেওয়া শুরু করছে, অন্যায়ের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেছে। আপনি দেখেছেন যে এই যে এনসিপির টোকাইরা, এদেরকে আমি টোকাই ভাষায় বলি, কারণ হচ্ছে এরা একটা শিক্ষককে সম্মান দিতে জানে না। যে শিক্ষক জাতি মেরুদণ্ড, যে শিক্ষক এই আজকে যারা সচিব, যারা ডিসি, এসপি, এরা শিক্ষকের শিক্ষায় ডিসি, এসপি, সেই শিক্ষকদেরকে অপমান করা হয়েছে। আল্লাহ এদের সহ্য করবে না। এদের পতন অনিবার্য এবং রাস্তায় শুধু আপনি লন্ডনে দেখেছেন ডিম নিক্ষেপ করা আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন রাস্তায় রাস্তায় আছে। এদের পুলিশ প্রোটোকল ছাড়া বের হতে পারবে না। সাধারণ মানুষ এদেরকে ডিম শুধু না জুতার মালা গলায় দিয়ে ঘুরাবে এবং ওদের উচিত শিক্ষা দিবে। যেভাবে পুলিশকে ঝুলিয়ে পিটিয়ে মেরেছে ঠিক তেমনই তাদেরকে করবে। ভাই, আমি একজন আওয়ামী লীগের কর্মী, আমি একজন আওয়ামী লীগ, আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি ভয় পাই না। আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী রাস্তায় রাস্তায় আছে। যেখানেই অন্যায় দেখবে এখন প্রতিবাদ করবে। আজ সহ্য করার কোনো বিকল্প নাই, এখন শুধু প্রতিবাদ করার সময় এসেছে। বঙ্গবন্ধুর কোনো জননেত্রী শেখ হাসিনা বলেছে বাংলাদেশে আসবে, সম্মানের সহিত আসবে, বাংলাদেশে আসবে। এই যে লন্ডনে ডিম নিক্ষেপ করা হলো, আসলে আওয়ামী লীগের নেতাগুলো লন্ডনে কেন করলো? আসলে শুধু লন্ডন না, সারা বিশ্বেই তাদের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা এই যে লন্ডনে যে গিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিম নিক্ষেপ করলো, এটা বাংলাদেশও করবে, কিন্তু বাংলাদেশের পুলিশ প্রশাসনের জন্য হচ্ছে না। ওরা পুলিশ প্রশাসন থেকে বের হয়ে আসুক
শুধু 10 মিনিটের জন্য পুলিশ প্রশাসন বলবে যে আমরা ফ্রি করে দিলাম, দেখবেন যে শুধু ডিম না, এদেরকে কি করবে আওয়ামী লীগ আধা ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে রাজাকার মুক্ত, জঙ্গি মুক্ত বাংলাদেশ তৈরি করে দিবে। আচ্ছা, আপনি যে বললেন যে আওয়ামী লীগের থেকেও দুর্নীতিরা বেশি করেছে, এটা কেন বললেন? আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমে এই নিউজগুলো প্রকাশ হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক আপনার এই যে আসিফ মাহমুদ সজীব ভুরিয়া, হাজার হাজার কোটি টাকার মালিক হাসনাত আব্দুল্লাহ। একটা নির্বাচন করলে, একটা এমপি নির্বাচন করলে মিনিমাম কত টাকা লাগে, এই টাকাটা সে কোথায় বলে? সে তো একজন স্টুডেন্ট ছিল, সে হলে ছিল, সে মেসে ছিল, সে এত টাকা পেল কোথায়? আপনারা দেখেছেন যে সার্জিস আলম নির্বাচন করেছে, কত টাকা পেলো? এই টাকাটা কোথা থেকে ছিল? এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকার মতো, ঢাকা 8 আসনের মতো একটা জায়গায় আপনার নির্বাচন করলো, সেখানে এই যে টাকাগুলো, অর্থগুলো ব্যয় করলো, এই অর্থগুলো কোথা থেকে এসেছিল? এই অর্থগুলো সব চাঁদাবাজি, দুর্নীতিবাজি, এগুলো সব মপ করে এই অর্থগুলো নিয়েছে। এর সাথে জড়িত আছে জামাতে ইসলাম। জামাত বিভিন্ন রাষ্ট্র থেকে এই যে আপনার ফেতরার টাকা যেটা নিয়ে আসে, ফেতরার টাকা নিয়ে আসে, এই টাকাটা কিন্তু তারা এই এনসিপিকে দিচ্ছে এবং তারা ব্যবহার করছে করে এই বাংলাদেশটাকে আবার একটা জঙ্গি হিসাবে তৈরি করছে। দিল্লির বিমানবন্দরে যা ঘটলো তা কি শুধুই একটা ভুল, নাকি নজর কাড়ার সস্তা চেষ্টা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভূ রাজনৈতিক চাল? আমার সাথে ওখানে যা হয়েছে আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি, যদি আপনারা মিডিয়াতে দেখেছেন। সাবেক কূটনৈতিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাহিদুর রহমান আসলে নিজের ভুলে দেশকে লজ্জায় ফেলেছেন। অনেকে তাকে ধান্দাবাজ বলছেন। জাহেদের ভুলের কারণে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান কি রাজনৈতিক ঝুঁকিতে পড়তে পারেন? ঘটনার সূত্রপাত একটি আন্তর্জাতিক সম্মেলনকে কেন্দ্র করে। বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ে প্রতিনিধি দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমানের। রাষ্ট্রীয় পদমর্যাদা অনুযায়ী তার ভ্রমণ করার কথা ছিল কূটনৈতিক পাসপোর্টে। কিন্তু দিল্লির ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে জাহেদ যা করলেন তা দেখে খোদ ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তারাও আকাশ থেকে পড়েন। তিনি তার কূটনৈতিক পাসপোর্ট দেখাতে পারেননি, বদলে পকেট থেকে বের করেন সাধারণ পাসপোর্ট, যাতে একটি পুরনো সার্ক দেশে যাতায়াত সংক্রান্ত ভিসা ছিল। নিয়ম অনুযায়ী সাধারণ পাসপোর্টধারী কেউ কূটনৈতিক কাউন্টারে ভিআইপি সুবিধা পেতে পারেন না। ফলে শুরু হয় টানাপোড়েন। একজন উপদেষ্টা হওয়া সত্ত্বেও সাধারণ পাসপোর্টে আসায় তার পরিচয় এবং সফরের উদ্দেশ্য নিয়ে ইমিগ্রেশন কর্মকর্তাদের মনে সন্দেহ জাগে। শুরু হয় খোঁজখবর। প্রায় 2 ঘন্টা বসিয়ে রাখা হয় এই উপদেষ্টাকে। সবচেয়ে নাটকীয় মোড় আসে তখন, যখন 2 ঘন্টার পর সমস্ত যাচাই বাছাই শেষে ভারত সরকার তাকে দেশে ঢোকার অনুমতি দেন। তাদের দিক থেকে খুবই আন্তরিকতাপূর্ণভাবে তারা এটা বলতে হবে, তারা আমাকে রিকোয়েস্ট করেছেন, কিন্তু আমার মনে হলো হোয়াট হ্যাপেন্ড। কিন্তু ততক্ষণে হয়তো জাহেদুর রহমানের অনুভূতিতে আঘাত লেগেছে। তিনি দিল্লিতে প্রবেশ না করে সাফ জানিয়ে দেন তিনি ভারতে ঢুকবেন না। পরে কলম্বো হয়ে ঢাকায় ফেরেন। 2 ঘন্টার মাথায় আমি ডিসাইড করেছি দেয়ারস টু মাচ, আমি আসলে ঢুকবো না। এই ঘটনাটি ঢাকায় আসার পর রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে তীব্র সমালোচনার ঝড় তুলেছে। সাবেক কূটনীতিকদের অনেকেই বলছেন, মুখে প্রকাশ না করলেও জাহেদুর রহমানের এই দায়িত্বজ্ঞানহীনতার আচরণে খোদ বিএনপি এবং সরকারের শীর্ষ নেতারা চরম বিরক্ত। প্রশ্ন উঠেছে, যিনি আগাগোড়ায় তীব্র ভারত বিরোধী হিসেবে পরিচিত, তিনি কি ইচ্ছাকৃতভাবে এই পরিস্থিতি তৈরি করলেন যাতে দেশে এসে নিজেকে ভারত বিরোধী বীর হিসেবে জাহির করা যায়? রাজনীতিতে এই ধরনের ভুলের শাস্তি কতটা কঠোর হতে পারে তার একটা ঐতিহাসিক উদাহরণ দেওয়া যাক। শেখ হাসিনার আমলে বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী সাধারণ ভিসা নিয়ে সরকারি সফরে বিদেশে গিয়েছিলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী তাকে সরাসরি মন্ত্রণালয় থেকে সরিয়ে দিয়েছিলেন, কারণ তিনি প্রতিমন্ত্রী ছিলেন কিন্তু সাধারণ পাসপোর্ট ব্যবহার করেছেন। রাষ্ট্র মনে করেছিল তিনি দেশকে আন্তর্জাতিক মহলে ছোট করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, প্রতিমন্ত্রী পদমর্যাদায় একজন উপদেষ্টা যিনি বাংলাদেশ সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন, তিনি কিভাবে এত বড় ভুল করেন? তিনি তো ডোনাল্ড ট্রাম্প নন যে পাসপোর্টের রং যাই হোক না কেন দিল্লির ইমিগ্রেশনের অফিসাররা তাকে দেখেই চিনে ফেলবেন এবং সেলুট দেবেন। রাষ্ট্রীয় সফর করবেন কিন্তু প্রোটোকল মানবেন না, এমন হরিদাস পাল ভাবত আন্তর্জাতিক কূটনীতিতে চলে না। ঢাকায় ফিরে জাহিদুর রহমান সংবাদ সম্মেলন করেছেন। তিনি সেখানে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশের চেয়ে অন্যের ঘাড়ে দোষ চাপানো এবং সস্তা রাজনৈতিক স্লোগান দেওয়ার চেষ্টাই ছিল বেশি। তিনি বলেছেন, একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি যা দেখেছি আমার দেরি হচ্ছে, আমার 2 ঘন্টা লাগার কথা ছিল না, আমার একটা সমস্যা হচ্ছে, এটাও আমাকে বলা হয়েছে, আমাকে অপেক্ষা করতে হবে। তিনি আরও বলেন, সরকারের ও রাষ্ট্রের পক্ষ থেকে সেটার একটা ইমিডিয়েট রিয়াকশন আমি নিয়েছি। আমি ব্যক্তি হিসাবে নয়, এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী একজন উপদেষ্টা হিসাবে মনে করেছি। তখন আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার, কারণ আমরা রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার, একটা মেসেজ দেশের বাহিরে যাওয়া দরকার। আর সেটা হলো, এটা শেখ হাসিনার সরকার না, এটা শেখ হাসিনার সরকার না। একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করা যাক জাহেদ সাহেবের এই বক্তব্যকে।
এটা শেখ হাসিনার সরকার না। এই কথা বলে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন? কূটনৈতিক পাসপোর্ট সাথে না রাখা তার ব্যক্তিগত গাফলতি, আর তাই ভারত তাকে 2 ঘন্টা বসিয়ে রেখে আইন অনুযায়ী পরীক্ষা করেছে। সেখানে ছাড়পত্র পাওয়ার পর সফর বাতিল করে চলে আসা কি কোনো পরিপক্ক কূটনীতি? এটা তো কোনো ব্যক্তিগত মান অভিমানের সফর ছিল না, এটা ছিল রাষ্ট্রীয় সফর। আপনি সেখানে দেশের প্রতিনিধিত্ব করছেন। আপনার ইগোর কারণে আপনি সফর বাতিল করে পুরো দেশের মিশনটাকে ব্যর্থ করে দিয়ে চলে এলেন, আর বাহবা পাওয়ার জন্য বলছেন এটা শেখ হাসিনার সরকার না। এই ধরনের অপরিপক্ক আচরণ কি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে না? তিনি যদি এতই ক্ষমতাধর উপদেষ্টা হন, তবে সংবাদ সম্মেলনে লম্বা চওড়া কথা না বলে শেখ হাসিনার আমলে ভারতের সাথে করা চুক্তিগুলো বাতিল করে দেখান না কেন? বলুন কোন চুক্তিটি দেশের স্বার্থের বিরুদ্ধে হয়েছে এবং সেটি এই সরকার বাতিল করেছে। সেই সাহস কি তার আছে? জাহেদুর রহমানের এই আচরণের পেছনের মনস্তত্ত্ব বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। ঢাকার প্রবীণ সাংবাদিকদের মতে জাহেদুর রহমান মূলত পরিচিতি পেয়েছেন ডিপ স্টেটের লোক হিসাবে। তিনি ভারত বিরোধিতা করে একটি নির্দিষ্ট মহলে সস্তা জনপ্রিয়তা কুড়িয়েছেন। তার একটি ইউটিউব চ্যানেল ছিল, সেখানে নিরপেক্ষতার মুখোশ পরে সকাল বিকেল ভুরি ভুরি অসত্য তথ্য ছড়ানো হতো বলে অভিযোগ রয়েছে। অনেকেই বলেন নিরপেক্ষতার আড়ালে তিনি মূলত তলে তলে জামাত বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতেন এবং পাকিস্তানের পক্ষে কথা বলতেন। এমনকি ভারতকে তিনি ছ্যাঁচড়া দেশ বলেও সম্বোধন করেছেন। আজ যখন সেই দেশের কাছে তিনি ভিআইপির খাতির না পেয়ে 2 ঘন্টা বসে থাকেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, যে দেশকে আপনি ছ্যাঁচড়া বলেছেন সেই দেশ আপনাকে কোলে তুলে নাচবে, এটা ভাবলেন কিভাবে? প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হওয়ায় ঘটনার পরপরই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ তৎপরতা দেখিয়েছে। সোমবারে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ ও অসন্তোষ জানানো হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, ভারতের পক্ষ থেকে গোটা বিষয়টি নিয়ে অফিসিয়ালি একটি মন্তব্যও করা হয়নি। ভারত এখানে মৌনতার নীতি অবলম্বন করছে। রাজনীতিক বিশ্লেষকরা মনে করছেন ভারত আসলে এই ঘটনার মাধ্যমে ঢাকাকে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী বার্তা দিয়েছে। ভারত বোঝাতে চাইল প্রোটোকল এবং আইনের ঊর্ধ্বে কেউই নয়, তা সে যত বড় উপদেষ্টাই হোক না কেন। এখন মূল প্রশ্নটি হচ্ছে খোদ সরকারের জন্য। জাহেদুর রহমানের মতো লোক যদি নীতি নির্ধারণী পর্যায়ে থাকে, তবে সামনে বড় ঝড় আসতে চলেছে। এই ধরনের পাকনা লোকের কারণে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকার বড় ধরনের আন্তর্জাতিক ও কূটনৈতিক বিপদে পড়তে পারেন। ভারত, আমেরিকা বা বৈশ্বিক কূটনীতি কোনো সস্তা ইউটিউব ভিডিওর ভিউ পাওয়ার খেলা নয়। এখানে প্রতিটা পদক্ষেপ নিতে হয় মেপে মেপে। দিল্লি বিমানবন্দরের এই ঘটনাটি বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনের জন্য একটি বড় শিক্ষা। নিজের ব্যক্তিগত গাফলতি আর অহংকারকে রাষ্ট্রীয় মর্যাদার লড়াই বলে চালিয়ে দেওয়ার এই অপচেষ্টা দেশের মানুষ ধরে ফেলেছে। সময় এসেছে এই ধরনের সুবিধাবাদী ব্যক্তিদের নীতি নির্ধারণী জায়গা থেকে সরিয়ে দেওয়ার। তা না হলে একজনের ব্যক্তিগত জেদ আর ভুলের মাসুল দিতে হবে পুরো রাষ্ট্রকে। উপদেষ্টা জাহেদুর রহমানের এই আচরণকে আপনি কিভাবে দেখছেন? এটা আসলেই ভারতের চাল নাকি উপদেষ্টার নিজের ভুল? তাহলে কি কোনো অশনি সংকেত আসছে? শরীয়তপুরে তেমনই একটা ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি সদর পেয়ে মিছিল করেছে। সত্যি সত্যি যদি বাংলাদেশের রাজনীতির চিত্রটা এটা হতো, এই সহনশীল এবং সহমর্মিতার রাজনীতির চিত্রটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়তো, তাহলে কি অসাধারণ ব্যাপারটাই না হতো। একদিকে বিএনপি আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে মিছিল করছে, অন্যদিকে যারা নিষিদ্ধ হয়ে আছে সেই ছাত্রলীগ শরীয়তপুরে শোডাউন করছে। কি ঘটছে শরীয়তপুরে? দর্শক, বলছিলাম শরীয়তপুরের রাজনীতির কথা। সেখানে যে ঘটনাটা ঘটেছে সেটা একদিকে মজার ভাবা যেতে পারে, আর একদিকে ভাবা যেতে পারে যে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, বাগেরহাট, এই যে আওয়ামী অধ্যুষিত এলাকা, সেই এলাকায় রাজনীতিতে কি নতুন কোনো মোড় তৈরি হচ্ছে, কিংবা বাংলাদেশের রাজনীতিতেই কি নতুন কোনো সিগন্যাল আসছে যেখানে এই ঘটনাগুলো ঘটছে? কি ঘটলো খবরের কাগজের এই শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে শরীয়তপুরে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিল। কি হয়েছে সেখানে? রাতের বেলা মিছিল হয়েছে, সেই ছবি সহ তারা দিয়েছে। শরীয়তপুর সরকার বিরোধী ষড়যন্ত্রমূলক কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির একাংশের নেতা কর্মীরা। ইতিমধ্যে মিছিলের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা গেছে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ এবং সরকার বিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তো দেওয়াই যায়। অভিযোগে একটি মামলায় তাকে গ্রেপ্তার করে পালং মডেল থানা পুলিশ। এই ঘটনায় পরদিন
সন্ধ্যায় অর্থাৎ গত সন্ধ্যায় তার মুক্তির দাবিতে বিনোদপুর ইউনিয়নের গাইতলা বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যাতে বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করে। বিএনপির মিছিল ইতিমধ্যেই বিক্ষোভ মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান লিটন মুন্সির মুক্তির দাবিতে স্লোগান দিয়ে মিছিল করছেন অন্তত 50-এর বেশি লোকজন, যেখানে ইউনিয়ন বিএনপির সহসভাপতি হারুন সর্দার, যুবদল নেতা মাহফুজ সর্দার, বোরহান মোল্লা সহ অনেকেই উপস্থিত ছিলেন। স্থানীয় বিএনপির ডাকসাইটে নেতারা ছিলেন। যদিও বিক্ষোভকারীদের দাবি লিটন মুন্সি আওয়ামী লীগের রাজনীতি করলেও জাতীয় নির্বাচনের সময় তিনি বিএনপিতে যোগদান করে ধানের শীষের পক্ষে কাজ করেছেন। এটা তাদের দাবি। অবশ্য সারা দেশে এই চিত্র দেখেছি, যোগদান না, মূলত আওয়ামী লীগের বহু নেতা কর্মী যেন এলাকায় ফিরতে পারেন সেই কারণে তারা ধানের শীষের পক্ষে ভোট করেছেন, এবং সেই ভোট করার কারণেই মূলত বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কিংবা নজিরবিহীন ভূমিধস বিজয় পেয়েছে। মিছিল করা যুবদল নেতা মাহফুজ সর্দার বলেন, আসাদুজ্জামান লিটন মুন্সি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে আমরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করি, তাই তার মুক্তির দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। কিন্তু একটি মহল বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এদিকে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিল করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির। তেলে বেগুনে জ্বলে ওঠারই কথা, আওয়ামী লীগের মুক্তির দাবিতে বিএনপি মিছিল করছে, যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে তাহলে তো এনসিপি নেতাদের ত্রাহি অবস্থা হবে। তিনি বলেন, সরকার বিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া একজন আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির নেতা কর্মীরা মিছিল করা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। এটি রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ একটি ঘটনা। যদি আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় তখন তারা রাজনীতি করতে পারবে, অন্যথায় এ ধরনের কার্যক্রম গ্রহণযোগ্য নয়। কোথায় রাজনীতি করছে তারা তো রাজনীতি করছে না, তাদের তো রাজনীতি করার প্রয়োজনই হচ্ছে না। আপনি তো কারো গায়ে সামান্য আওয়ামী লীগের গন্ধ থাকলেই তাকে গ্রেপ্তার করা কিংবা তার দিকে মব ধেয়ে যাওয়া, এই ঘটনাগুলো আপনারা ঘটাচ্ছেন, এবং আজকে যে ঘটনাগুলো ঘটাচ্ছেন সেই ঘটনাগুলো একদিন আপনাদের উপরে ফিরে আসবে। এটাও তো বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি। কারণ আওয়ামী লীগ তার শাসনামলে বিএনপির নেতাকর্মীদের নিয়ে যা করেছে, আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের বিরুদ্ধে তার 10 গুণ, 20 গুণ, 50 গুণ হয়েছে, এটাই স্বাভাবিক। আবার যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে তাহলে আজকে যারা এনসিপি সহ এই জুলাই যোদ্ধা পরিচয়ে আওয়ামী লীগের উপরে টর্চার করছে তাদের উপরে 100 গুণ হয়ে ফিরে আসবে। এটা বাংলাদেশের রাজনীতির ট্র্যাডিশন। এখান থেকে মুক্তি পেতে চাই আমরা চাই সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ। এই যে বিএনপি মিছিল করলো, তারা বলছে যে বিএনপির হয়ে কাজ করেছে, বিএনপিতে অতি উৎসাহী হয়ে বলেছেন যে বিএনপিতে যোগদান করেছে। বিএনপিতে যোগদান হয়তো করেননি, সারা দেশে এরকম চিত্র বহু দেখা গেছে যে বিএনপির পক্ষে ভোট করেছেন এবং নিজের স্বার্থেই করেছেন, যেন রাজনীতি করতে না পারলেও অন্তত এলাকায় থাকতে পারেন। সেটা একটা দিক। আবার আরেকটা দিক হতে পারে যে আওয়ামী লীগের নেতার মুক্তির দাবিতে বিএনপি যখন মিছিল করছে তখন ইঙ্গিতটা কি এরকম হতে পারে যে বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো সংকেত এসেছে, যে এলাকায় অন্তত আওয়ামী লীগ প্রভাবশালী সেই এলাকায় আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের সমঝোতা করে রাজনীতি করা ছাড়া উপায় নেই, সেরকম কিছু হয়েছে। আবার এই ঘটনা যখন ঘটছে, যেটাকে বেশ চাঞ্চল্যকর ঘটনা হিসেবেই মনে হচ্ছে, অন্যদিকে সেখানে যারা নিষিদ্ধ রয়েছে সেই ছাত্রলীগ, এই নিউজটা দেখে নিন, খবরের কাগজেরই আরেকটা নিউজ। সেখানে বলা হচ্ছে শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। আজকেই এই গত রাতে ওই বিএনপির মিছিলের ঘটনা ঘটেছে, আজকে দিনের বেলা ছাত্রলীগ মিছিল করেছে। তার মানে সে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, বাগেরহাট, এই অঞ্চলটা যে আওয়ামী অধ্যুষিত অঞ্চল, এটা তো অস্বীকার করার উপায় নেই। সেখানে ম্যাক্সিমাম পার্সেন্ট মানুষই আওয়ামী লীগ করে, সুতরাং এই ব্যাপারগুলো ঘটবে, এটা স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগের মুক্তির দাবিতে বিএনপির মিছিল, এটা বাংলাদেশে বোধহয় প্রথম বলা যাবে না। এর আগেও একটা ঘটনা ঘটেছে যে আওয়ামী লীগ নেতা একজন অধ্যক্ষের মুক্তির দাবিতে বিএনপির 2 গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ, মানববন্ধন। এক গ্রুপ চাইছে মুক্তি, আর এক গ্রুপ চাইছে তাকে জেলেই রাখতে হবে। তার মানে বিএনপির রাজনীতির মধ্যেও এক ধরনের ফাটল কোথাও আমরা দেখছি আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের নেতাদেরকে কেন্দ্র করে। এটা কি স্বার্থের রাজনীতি নাকি ভয়ের রাজনীতি? দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।